বন্ধুরা, ভিডিও শুরুতেই বলছি আজকে আমি দুটো টাইটেল রেখেছি। তোমরা আমার থাম্বনেল আর টাইটেল দেখে এসেছো। তো আজকে আমি কথা বলবো কৃতিকা হাউসের পূজাকে নিয়ে অ্যাট ফার্স্ট, তারপরে কথা বলবো আমি বৃষ্টিকে নিয়ে। যারা আমাকে আর কি কমেন্টস করে, মানে বৃষ্টি আমার থাম্বনেলে দেখলে বৃষ্টির পিক কিংবা বৃষ্টিকে নিয়ে ভিডিও করলে সেটা পজিটিভ হোক, ভালো হোক, কিংবা ওর উপকার করতে চাই বা না চাই, কিছু স্পেসিফিক মানুষ আছে যারা এসে যা ইচ্ছে তাই কমেন্ট সেকশনে কমেন্টস করে দিয়ে যায়। ঠিক আছে, এটা তাদের রাইট, আমার এটা নিয়ে সত্যি কিছু বলার নেই, তাদের রাইট। এটা আমি এখানে যখন কাজ করতে এসেছি আমাকে এগুলোকে মানতেই হবে। তো ঠিক আছে, বাট তাদেরকে শুধু আমার একটাই প্রশ্ন যে আজকে আমার দুঃখটা আমি যখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে বলছি, বলতে পারো বিক্রি করছি। আমি আজকে যে কাজটা করছি কন্ট্রোভার্সি, আমিও বিক্রি করছি পয়সার জন্য, পয়সার লোভেই এখানে বিক্রি করতে বসেছি। সুতরাং যখনই আমাদের এখানে একটা চ্যানেল থাকবে, সেই চ্যানেলে যখনই আমরা কাজ করব, যার যেই ক্যাটাগরির চ্যানেলে থাকুক, সে সেটাকে বিক্রি করতে বসে। তো এখানে যাদের ডেইলি লাইফস্টাইল তারাও তো বিক্রি করে। এটাই হচ্ছে প্রফেশন। প্রত্যেকটা প্রফেশনের একটা স্পেসিফিক পার্ট থাকে। সোশ্যাল মিডিয়া মানে সেই প্রফেশনটার স্পেসিফিক পার্ট হচ্ছে আমাকে, আমার যারা ডেইলি লাইফ করে, আমার লাইফস্টাইল বিক্রি করা, যারা কন্ট্রোভার্সি করি কথার মাধ্যমে দর্শককে মোটিভেট করা, এটাকে আমার কথাটাকে বিক্রি করা। প্রত্যেকটা জিনিসের ক্যাটাগরির আলাদা আলাদা এক একটা পার্ট থাকে। তো সেখানে আজকে বৃষ্টি প্রীতম, মানে বৃষ্টির কথা বলছি, ওর দুঃখটাও কিন্তু এখানে বলেছে, ওর ওর অতীতটাকেও তুলে ধরেছে। যদিও আমি আজ পর্যন্ত বৃষ্টিকে নিয়ে একটাও নেগেটিভ ভিডিও করিনি, লাস্ট ভিডিওটাতেও কোনো নেগেটিভ কোনো কথা বলিনি। আজকে বাধ্য হব, আজকে আমি অনেক কিছু তুলে ধরবো তোমাদের সামনে, যেটা তোমাদের হয়তো অনেকেই জানে নেই, হয়তো বা অনেকে অলরেডি জেনে গেছো। ভিডিও কিন্তু এখন অনেক আসছে, অনেক আসছে, অনেক কিছু কিন্তু বেরোচ্ছে, যেটাকে তোমরা ঘা করতে চেয়েছো। এই যে কিছু ভিউয়ার্সরা আছো না, যারা কিনা বারবার কমেন্টস করছো, ঘা করতে চেয়েছো, ঘা খুললে কিন্তু আবার বেরোবে দুর্গন্ধ, এবার কিন্তু পাকা পড়ে যাবে। যাই হোক, এই বিষয়ে আমি আসবো। তো তার আগে একটু কাইন্ডলি বৃষ্টি প্রীতমকে জিজ্ঞেস করো যে দুঃখটা যখন এখানে বিক্রি করতে এসেছে, অতীতটাকে কেন লুকিয়েছিল? অতীতটাকে কেন লুকিয়েছি? অতীত তো বেরিয়ে গেছে, আর লুকাতে পারবে না। আসবো, সেই প্রসঙ্গে আসবো। আগে আমি একটুখানি কৃতিকা হাউসের পূজাকে নিয়ে কথা বলবো। তোমরা কৃতিকা হাউসের পূজাকেও আমার মনে হয় অনেকেই চেনো, অনেকেই। দেখো, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস না, কোনো কিছু হাইড করা যায় না, সব কিছু সামনে চলে আসে। সেখানে আজকে ওয়াইটিতে এই কৃতিকা হাউসের যে পূজা, কৃতিকা হাউস অ্যাকচুয়ালি কৃতিকা হচ্ছে পূজার মেন নাম, মানির নাম, যাকেও মানি, যার ডাক নাম মানি, নিকনেম। তো মেয়েটি খুব ছোট্ট, 2-2.5 বছরের একটা বাচ্চা। এই পূজাকে আমি প্রথম ফেসবুকে দেখি, বিশ্বাস করো ওয়াইটিতে আমি সেভাবে ওকে দেখি না, মানে আমি ওর সেভাবে ভিউয়ার্স না। আমার সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, কারণ এখানে আমি তোমাদের মিথ্যে বলবো, মিথ্যে বলে পয়সা নেবো 1-2 দিন, তারপরে আর হবে না। তাই সত্যিটা আমার বলতেই হবে, আর যেটা সত্যি সেটা সত্যি। আমি ওর নিয়মিত ভিউয়ার্স নই। ফেসবুকে আমি ওকে 1-1.5 বছর আগে থেকে চিনি, তবে নিয়মিত নয়। মাঝে মাঝে যদি আমার সামনে আসে ওর পেজটা আমি দেখতাম। তো সেখানে আমি জানি ও 1 বছর ধরে ক্যান্সারের সঙ্গে ফাইট করছে, 1 বছরের হয়তো কিছুটা বেশি হবে, খুব ফাইট করছে। ফেসবুকে ওর মোটামুটি একটা নাম আছে, ওকে চেনে। ইউটিউবে সেভাবে ওর কোনো নাম নেই, মানে ওর চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম, খুবই কম। আসলে আমরা কি বলতো, আমরা হচ্ছে এমন এক ধরনের মানুষ না, যে যাকে ভাববো, যার জন্য করবো, শুধু তার জন্যই করে যাব। চারিপাশে যে আরো মানুষ তার থেকেও খারাপ পরিস্থিতিতে আছে, আমরা সেগুলো দেখি না, দেখতেও চাই না। আজকে এমন একটা, মানে কি বলবো, তোমরা চ্যাপ্টার বলো, সাবজেক্ট বলো, কন্টেন্ট বলো, ইস্যু বলো, যাই বলো না কেন, বৃষ্টি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে না, মানে এখন বলতে পারো সিম্প্যাথি গেইনের ট্রেন্ডে চলছে। তোমাদের ভাষাতেই বললাম, যারা আমায় আজে বাজে কথা বলে তাদের ভাষাতেই বললাম, এটা শোনার জন্যই তোমরা বসেছিলে, এটাই বললাম। তো সেখানে দাঁড়িয়ে আরো অনেক মানুষের এর থেকে বেশিও প্রয়োজন সিম্প্যাথির, অনেক বেশি প্রয়োজন, কিন্তু আমরা তাদের জন্য করবো না। ওই একজনকে তুলে দিয়েছি মানে তার পেছনে ঘুরঘুর করবো, এরকম হচ্ছে আমাদের বিষয়টা। আজকে এই পূজা, এই বোনটি আমার থেকে অবশ্যই অনেক ছোট। তো এই বোনটি আজকে 1-1.5 বছর ধরে ক্যান্সারের সঙ্গে ফাইট করছে। আমি ফেসবুকে প্রথম দেখি, তারপরে ইউটিউবে রিসেন্ট আমি ওর ভিডিওগুলো আমার সামনে আসছে। আমি তোমাদের আগেই বলেছি আমি একটু এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসি বলে, স্ক্রল করি বলে, বারবার কি দেখি বলে, এই ধরনের জিনিসগুলো আমার সামনে একটু রিসেন্ট বেশি আসছে আর কি। তো সেখান থেকে আমি 5-7 দিনের বেশি, মিথ্যা কথা বলবো না, তারও বেশি আমি দেখছিলাম যে ওর কিছু আপডেটও দিচ্ছিল, ওর ক্যান্সার নিয়ে, ও ট্রিটমেন্ট করতে ভেলোর আবার যাবে, ওর আবার সমস্যা হচ্ছে। যদিও ও ওই ক্যান্সারটাকে ফাইট করে একটা স্টেজে এসছে, একটা ভালো জায়গায়। ওরও কিন্তু কেমো চলেছে, পুরো চুল পড়ে গেছিলো একদম, তারপরে ওর আবার চুল হয়েছে, চুলটা বড় হয়নি, ছোট ছোট, বাট চুলটা হয়েছে।
ফেসবুকে আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছি, এখন আমি ইউটিউবেও কয়েকটা ভিডিও সামনে যেগুলো আসে সেগুলো দেখি, নিয়মিত আমি ওর ভিডিও দেখি না। আজকে ভিডিও করব বলে ওর বেশ কয়েকটা, এমনকি 1 বছর আগের ভিডিও আমি গিয়ে দেখে এসেছি, যেহেতু ওকে নিয়ে কথা বলবো কিছু ইনফরমেশন তো আমাকে রাখতে হবে। এবার ওর ফার্স্ট স্টেজে যেটা দেখলাম আমি 1 বছর আগে ওর ভিডিওতে, ওর ফার্স্ট স্টেজে যে ক্যান্সারটা হয় লিম্ফোমা। বন্ধুরা আমি তোমাদেরকে আগেই বলছি, দেখো মেডিকেল সায়েন্স নিয়ে আমি একেবারেই অজ্ঞ, আমি এই বিষয়ে জানি না। আর বিশেষ করে ক্যান্সার একটা খুব বাজে রোগ, মানে ক্যান্সারটা ফার্স্ট স্টেজে ধরা পড়লে খুব ভালো, তারপরে তার কোনো অ্যান্সার নেই, এটুকু আমি জানি। ক্যান্সার আশেপাশে দেখেছি, আমার একদম নিজের বলতে পারো, এটা আমার মায়ের দিক থেকে একটা জেনেটিক ওয়েতে চলছে। আমার নিজের যে দাদু, তাকে আমি দেখিনি কোনোদিনও, শুনেছি সেই দাদু ক্যান্সারে মারা গেছে। আমার মামা, তাও শুনেছি ক্যান্সারে মারা গেছে। আমার বড় মাসিকে দেখেছি, বড় মাসি বছর 3 সাড়ে 3 হবে, ক্যান্সারে মারা গেছে। আমার মামিকে আমি দেখেছি, আমি তখন ক্লাস 12-এ পড়ি, আমার মামিও ক্যান্সারে মারা গেছে, এবং এরা প্রত্যেকে লাং ক্যান্সারে মারা গেছে। এই জন্য আমি না এই লিম্ফোমা লিউকোমিয়া এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করতে পারবো না, মানে বিষয়টা কি। আমি যদিও এই জিনিসটা ওর চ্যানেলে দেখার পরে, যে আমি যখন দেখলাম, আমাকে কালকে আমার কিছু ভিউয়ার্স কমেন্টসও করেছে যে দিদি তুমি শুধু বৃষ্টিকে নিয়ে ভিডিও করছো, ওকে তো সেই জায়গায় পৌঁছেই দিয়েছো, তাহলে একটু পূজার ব্যাপারে একটু ভিডিও করো। ওর না আবার লিউকোমিয়া ধরা পড়েছে। আমায় না কমেন্টসটা পড়ে আমি ভাবছি ওর তো অলরেডি ক্যান্সার আছে, ও ক্যান্সারের সঙ্গে ফাইট করছে, আবার লিউকোমিয়াটা তাহলে কি জিনিস? অন্য কিছু হলো? ওটা ক্যান্সার থেকে অনেকটা রিকভারি করে এসছে, প্রায় 70%-এর ওপরে রিকভারি ও করে এসছে। এবার তারপরে দেখার পরে আমি আবার একটু গুগলে একটু ইউটিউবে সার্চ করলাম যে এই লিউকোমিয়াটা কি, তারপরে ওর চ্যানেলে গেলাম, এবার দেখলাম ওর 1 বছর আগে যে ক্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে লিম্ফোমা, আর এখন যেটা হচ্ছে সেটা লিউকোমিয়া। এবার লিম্ফোমাটা যতটুকু আমি বুঝলাম গ্ল্যান্ডের সাথে রিলেটেড খুব ভালোভাবে, মানে গ্ল্যান্ড থেকেই আসে, এখানে ফুলে ঠুলে যায় এরকম একটা কিছু। তোমরা আমার সেই ভিডিও দেখোনি, আমি যখন খুব অসুস্থ হই, আমার যখন ব্রেনে মানে প্রোলাকটানটা খুব বেড়ে যায় পিটুইটারিতে, তখন কিন্তু আমারও গ্ল্যান্ড স্ক্যান হয়েছিল, অনেকবার হয়েছিল। যদিও আমার সাথে এই ক্যান্সারের কোনো সম্পর্ক নেই, তো সেই জন্য গ্ল্যান্ড বিষয়টা আমি একটু বুঝতে পারি। তো আমি ওখানে গিয়ে দেখলাম, কিন্তু ক্যান্সার সম্পর্কে তো আমি বুঝি না। আমার নিজের 3 বার ক্যান্সার টেস্ট হয়েছে, বায়োপসি করতে হয়েছে, প্রত্যেকবারই আমার নেগেটিভ এসছে, বাট এই ধরনের না, মানে আমার ইউটেরাসে প্রবলেম, ইউটেরাস দিয়ে আমার 3 বার করতে হয়েছে, তাই আমি এই বিষয়টা জানি না। এবার ওখানে যেটা বুঝলাম, লিম্ফোমা মানে গ্ল্যান্ড রিলেটেড একটা খুব মানে মানে কি বলবো, মাইনর বলবো না, মেজরের থেকেও খারাপ, মানে এটা ম্যালিগনেন্ট বলেই দিচ্ছে ওখানে। আর লিউকোমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার, যাকে বলে ব্লাড ক্যান্সার। মেয়েটির এখন লিউকোমিয়া, এতদিন ছিল লিম্ফোমা থেকে মেয়েটি অনেকটা রিকভারি করেছে ট্রিটমেন্ট হওয়ার পরে। আর যার ঘরে এরকম একটা রোগ থাকে, বুঝতেই তো পারো যে তাদের কি পরিস্থিতি থাকে, মানে তাদের আর কিছু থাকে না, সর্বহারা হয়ে যায়। তারপরে মেয়েটির আর্থিক পরিস্থিতি ভালো নয়, খুবই খারাপ মেয়েটির আর্থিক পরিস্থিতি। হাজব্যান্ডটা ভীষণ সাপোর্টিভ, খুব ভালো, খুবই ভালো। সত্যি কথা বলতে কি, বিশ্বাস করো ওর ভিডিও খুব একটা কেন দেখতাম না জানো, পূজার ভিডিও, কারণ ও অসুস্থ, এটা একদম 100% গ্যারান্টি। মানে ও ক্যান্সারের সঙ্গে ফাইট করছিল, অনেকে ফেসবুকে দেখেছি ওকে হেল্পও করেছে, আমি দেখেছিলাম টুকটাক, সেই সব ভিডিও দেখিনি। কিন্তু ও কিছু জিনিস যখন ও সুস্থ হয়ে আসে, ওর হাজব্যান্ডকে নিয়ে কিছু জিনিস আমার ভালো লাগেনি, মানে বিষয়টা মানে এতটা বোধহয় ওপেন না করলেও পারতো। মানে আমার হাজব্যান্ডের থেকে ও যখন চলে যায়, আলাদা হয়ে গেছি, আমি আলাদা থাকছি, ওর সঙ্গে থাকতে পারবো না, এইগুলো জিনিসগুলো আমি কয়েকটা ভিডিও দেখার পর আমার মনে হলো ড্রামাটিক, তাই জন্য আমি আর ওর চ্যানেলে যেতাম না। কিন্তু রোগটা তো রোগ, আমরা ভিডিও করার জন্য অনেক কিছু বলি, আমাদের কন্টেন্ট আলাদা, আমরা কন্ট্রোভার্সি করি, কন্টেন্ট পাই, সেটা নিয়েই কাজ করি। যারা ডেইলি লাইফস্টাইল করে তাদের কিছু জিনিস একটু দেখাতে হয়, ক্রিয়েট করে দেখাতে হয়, ভালো লাগে সেটা, বাট এক্সট্রা অর্ডিনারিটা আবার আমার ভালো লাগে না, এটা হতে পারে। যাই হোক, ওর চ্যানেলে ভিউজটা খুবই কম, রিচটা কম, কারণ মানুষ তো ভদ্রদের পাশে থাকতে চায় না। যদিও ও বারবার বলেছে, আমি তোমাদের কাছে এখনো বলছে যে কোনো রকম সাহায্য চাই না, শুধু চাই তোমরা আশীর্বাদ করো আর আমার পাশে থাকো। এবার পাশে থাকা মানেই তো আমাদের ওকে সাপোর্ট করতে হবে, তাই না? নাহলে ও ফাইট করবে কি করে, যে কিনা অলরেডি একটা ক্যান্সার, এরকম একটা লিম্ফোমার মতো ক্যান্সার থেকে সে নিজেকে ট্রিটমেন্ট করি এই জায়গাটাতে নিয়ে এসছে, সেখানে ওর আবার নতুন করে 1-1.5 বছরের মধ্যে আবার লিউকোমিয়া ধরা পড়েছে। বাচ্চাটা 2-2.5 বছর বয়স মেয়েটির, যার হয়েছে এই পূজা, বোনটি খুবই ছোট। এখন ও ভেলোরে আছে, ও লাস্ট ভিডিও পর্যন্ত ও ভেলোরে আছে।
ওখানে ট্রিটমেন্টটা এতটাই ব্যয়বহুল যে ও বলছে যে আমার পক্ষে হয়তো এখন আর এগুলো চালিয়ে যাওয়া পসিবল হবে না, আমাকে হয়তো টাকার সঙ্গে পেরে না উঠলে আমাকে বাড়ি ফিরে আসতে হবে। আর ও গেছে এইবার ওর মেয়েকে নিয়ে একা, কারণ হাজব্যান্ডকে তো কাজ করতে হবে, সংসারে দেখতে হবে, টাকাও ওকে পাঠাতে হবে, না হলে ট্রিটমেন্ট হবে কী করে? কারণ এই সমস্ত মানুষের সোশ্যাল মিডিয়া থেকে কখনো ওই 40-50 হাজার টাকা ইনকাম করতে পারে না, কারণ এদেরকে কেউ দেখে না। যারা খুব বেশি এক্সট্রিম কিছু করে, এক্সট্রিম বলা ভুল, টু এক্সট্রিম করে সামনে প্রেজেন্ট করতে পারে, তাদের জন্য আমরা আছি। তাদেরকে আমরা গ্যালন গ্যালন বলতে পারো ভিউজ দেবো, এখান থেকে তাদের প্রচুর রেভিনিউ আসে। যাদের অ্যাকচুয়ালি সত্যি প্রয়োজন, যাদের নেই তাদেরকে আমরা চোখেই দেখি না। ও নেই তো কি হচ্ছে, ও যাক না, ও জাহান্নামে যাক, ওর যা খুশি তাই হোক, ওকে দিয়ে কি হবে? কিন্তু এখন যাকে দেখছি একটু ভাইরাল হয়ে যাচ্ছে, আমরা শুধু তার পেছনেই যাবো, তাকে দিচ্ছি, দেবো, দিয়ে যাও, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে সাথে অন্যকেও একটু তো দেখা যায়, তাকে এতটা করলে অন্যকে তো এইটুকু করা যায়, করা যেতেই পারে, এটা আমার মনে হয়। যাই হোক, আমি হয়তো অনেক বেশি বলে ফেলছি, অনেকে বলে আপনি খুব বেশি বকেন, কিন্তু বকতে তো হবে। এই কথাগুলো তোমাদের সামনে এক্সপ্লেন করতে হলে, ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলতে হলে অনেক কিছু বলতেই হবে। শর্টে সব কিছু সারা যায় না, শর্টকাট সব কিছু হয় না, আর শর্টকাট কাজ কখনোই ভালো হয় না, এটা আমি মনে করি, আমার পার্সোনাল মতামত। তো সেখানে দাঁড়িয়ে আজকে মেয়েটির খুব সমস্যা হচ্ছিল, যার কারণে ওকে যেতে হয়েছে ভেলোর। আবার ওর হাজব্যান্ড যেতে পারেনি, আর ওইটুকু 2-2.5 বছরের বাচ্চাকে নিয়ে ও একা ট্রিটমেন্ট করাচ্ছে। ইভেন আমি দেখলাম, আমি যেহেতু ওর কন্টিনিউ ভিউয়ার্স নই, আগের ভিডিও ঠিকমতো দেখতাম না, আমি আজকেই 8-10টা ভিডিও একসাথে দেখে এসেছি। সেখানে ও এখন ভেলোরে যেখানে আছে ট্রিটমেন্ট করাচ্ছে, সেখানে ও যেই ঘরটা রেন্ট নিয়ে আছে, বিশ্বাস করে সেই ঘরটা তোমরা একটু গিয়ে দেখে আসবে না, ওখানে কোনো মানুষ থাকার পরিস্থিতি নেই, ওখানে থাকছে। ও বলছে যতবার আমি এসছি এখানে ভেলোরে, আমি এই বাড়িটাতেই আর কি থাকি, কারণ এরা খুব সাপোর্টিভ। এটা তো ও বলবেই, কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা বুঝি যার ক্ষমতা থাকে সে ওইভাবে থাকতে পারে না। ভেলোরে বৃষ্টি হচ্ছে, ও ঘরে ঘুমাতে পারছে না, প্রচুর জল পড়ছে, ওরকম একটা ঘরে গিয়ে হতে পারে ঘরটা অত হয়তো সুন্দর ঝা চাকচিক্য নয়, কিন্তু আমার অ্যাটলিস্ট সেফটি তো থাকবে। ঘরটা স্যাঁতস্যাঁতে ভাঙা চোরা একটা ঘরে ও ওইটুকু বাচ্চাকে নিয়ে, খাট ভিজে গেছে, খাট মানে একটা আয়রনের একটা কিছু বেড টাইপের ছোট সিঙ্গেল বেড, তো সেখানে সেটা ভিজে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। ভেলোরে দেখলাম ও নিচে ম্যাট পেতে শোয়ারও জায়গা নেই, স্যাঁতস্যাঁতে কোনো রকমে আছে, ওখানে রান্না করে খাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট করছে মেয়েটা, খুবই কষ্ট করছে। তারপরে এরকম একটা রোগ বেরিয়েছে যে লিউকোমিয়া, ওর নাক থেকে ব্লাড আসছে, দেখালো যে দেখো ব্লাড আসছে নাক থেকে, অনেকগুলো টেস্ট অলরেডি হয়ে গেছে, ইনজেকশন চলছে। এর সাথে আবার আরও একটা জিনিস দেখলাম, লিউকোমিয়া তো হয়েছেই, মানে আমি বুঝি না যে ভগবানের কি ইচ্ছা, একটা মেয়ে এত ফাইট করে আজকে লড়াই করে ক্যান্সারকে হারিয়ে সুস্থতার দিকে যাচ্ছিল, হঠাৎ করে তার আবার ব্লাড ক্যান্সার, গ্ল্যান্ড ও পর্যন্ত ঠিক ছিল, ব্লাড ক্যান্সার মানে পুরো শরীরে সেটা স্প্রেড করে যায়। ব্লাড রিলেটেড মানে তো বুঝতেই পারো টোটাল শরীরটা, যদিও এখন অনেক তারপরে ও নিজেও বলেছে ক্যান্সারের অনেক স্টেজ আছে, আমিও দেখলাম। তো ব্লাড ক্যান্সার মানেই সেটা খারাপ একবারও নয়, মানে সেটা থেকে আমি ভালো হতে পারবো না সেটা একবারও নয়। তো কিন্তু তার সঙ্গে আবার আমি দেখলাম যে ওর বোন ম্যারোতে কিছু সেল টিস্যু আর কি নাকি বেড়ে গেছে। আমি না এই বিষয়গুলো বিশ্বাস করে আমি বুঝি না, আমার ভুল হতে পারে, আমি অনেক জায়গায় বলতে হয়তো তোমাদের বোঝাতে ভুল করতে পারি, তোমরা যারা বোঝো কমেন্টস করে কিংবা তোমরা একটু বুঝে নিও। আমি যতটুকু ওর ভিডিও তো করছি, মানে ভিডিও দেখেই ভিডিও করছি, তো সেখানে ও বলেছে যে পয়েন্টস দিয়ে একটা বললো 400, 350, 400, মানে আমি এই টিস্যুর বিষয়টা বুঝতে পারছি না। বোন ম্যারোতে ওর একটা সমস্যা হয়েছে, তো সেটার ট্রিটমেন্ট ডাক্তার করে দেখবে, ইনজেকশন চলেছে, কতটা সার্ভাইভ করে দেখা যাক। তাতে যদি না হয় তাহলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। তো এটাও যা বললো, তাহলে বোঝো এমনিতেই মানে মরার ওপর খাড়ার ঘা যাকে বলে, অলরেডি একটা ক্যান্সার ছিল, সেখান থেকে পুরো কিওর হতে পারিনি, আবার একটা ক্যান্সার লিউকোমিয়া, তার সঙ্গে বোন ম্যারোতে এরকম একটা জিনিস। যদিও এটা নিয়েও আমি একটু দেখলাম, মানে এই ধরনের ক্যান্সার লিউকোমিয়া যাদের হয় তাদের নাকি ওই বোন ম্যারো থেকে মজ্জাটা নিয়ে একটা বায়োপসি হয়, টেস্ট ফেস্ট অনেক কিছু আছে আর কি, এত গুছিয়ে আমি বলতে পারবো না। তো আমি শুধু একটা কথাই বলতে পারি প্রত্যেকের কাছে, দেখো আমার তরফ থেকে যেটুকু করতে পারি শুধু সেইটুকুই, আমার ক্ষমতার কতটুকু। তাই তোমরা প্লিজ কৃতিকা হাউস
হাউসের পূজা বোনটির পাশে দাঁড়িয়ে চ্যানেলটিকে একটু ভিজিট করো, সবাই ওর পাশে থাকো, ও যাতে এই লড়াইটা লড়তে পারে, ও যাতে সক্ষমভাবে লড়তে পারে। ও আঁচল পেতে কারো কাছে ভিক্ষা হয়তো চায়নি, কারণ ও বুঝতে পেরেছে সোশ্যাল মিডিয়ায় ও 3-4 বছর ধরে চ্যানেল খুলে বসে আছে, কিছুই করতে পারেনি। তো সেই জায়গা থেকে হয়তো ওর মনে হচ্ছে যে আমাদের মতো মানুষদেরকে কে দেখতে আসবে, কিন্তু আমরা যখন এগুলো দেখি না খারাপ লাগে যে একটা মানুষ যেখানে আমরা করতে পারি কিছু, শুধুমাত্র কারো ভিডিও দেখে যদি কিছু, যেখানে আমাদের কাছে অপশন আছে, সেখানে চোখের সামনে কেউ খারাপ একটা দিকে যাচ্ছে, এটা মানে কেমন একটা খুব বাজে লাগে। সেই কারণে বলছি। আর মেয়েটা খুবই ছোট গো, ঠিকমতো কথাও বলতে পারে না জানো, 2-2.5 বছর বয়স, কথাগুলো ফোটনি কি পাকা টুকুস টুকুস কথা বলে, খুব ভালো লাগলো। সেখানে মেয়েটার জন্য তো করতে হবে, মাকে থাকতেই হবে। তারপরে ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ, ভালো না। ওর বর একটা হয়তো কোনো কিছু একটা পাবলিক ফার্মে জব করে বা কিছু একটা করে, ও মেয়েটিও কিন্তু রেন্টে থাকে, ওর নিজস্ব বাড়িঘর নেই, রেন্টে থাকে। সেখানে দাঁড়িয়ে এতটা কি করে করবে বলে, এতটা কি সম্ভব? তাই জন্য বলছি সবাই একটু বোনটির পাশে থাকো। আমিও আজকে থেকে শুরু করলাম ওর ভিডিও দেখা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছি, আমি কন্টিনিউ দেখবো, সময় না পেলেও ভিডিও চালিয়ে রেখে আমি আমার কাজ করব। আর আমার যেহেতু ওয়াইফাই আছে অসুবিধা হবে না, তবে অনেকেরই ওয়াইফাই নেই, নেট লিমিটেড, অন্তত 1.5 GB করে নেট তো থাকে। আমরা একটু তো করতেই পারি, 2-3টে ভিডিও 2-3 জনের জন্য তো একটু করতেই পারি কষ্ট করে, মানুষ হিসাবেও তো একটা স্যাটিসফ্যাকশন আসে, বলো যে আমরা করলাম। আর মেয়েটি কত লড়াই করবে একা একা, কত সম্ভব? আমাদের সাধারণ রোগ হলে আমরা হিমশিম খেয়ে যাই যে এতটা অ্যামাউন্ট কি করে আমরা পে করব বা কি করে বার করব, সেখানে ক্যান্সার একবার নয় 2-2বার, সেখানে কত থাকতে পারে আর কি বা আছে, ক্ষমতা খুবই লিমিটেড। সেখানে একটু প্লিজ চলো আমরা সবাই ওর ভিডিওটা দেখে ওকে একটু সাবস্ক্রাইব করি, ভিডিওগুলো শেয়ার করি, আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিই, এইভাবে একটু ওর পাশে থাকি যাতে ও এই ফাইট করতে পারে মেয়েটার জন্য অন্তত। আর ও বাঁচতে চায় গো, ও বাঁচতে চাইছে। এর আগের বারে যখন ওর লিম্ফোমা হয়েছিল তখন ওর ফার্স্টে যে ট্রিটমেন্টটা ভুল হয়, মানে অনেকটা লেট করে ফেলে, প্রথমে ধরতে পারেনি, যার কারণে ওর এইটা অনেক বাড়াবাড়ি হয়ে গেছিলো লিম্ফোমাটা, যেটা আমি ওর ভিডিও দেখে বুঝলাম। তো সেখানে অনেক কষ্ট করে ফাইট করে অনেক যুদ্ধ করে ও আজকে এতটা কিওর হয়ে এসেছে। এসে ওর সমস্যা হচ্ছিলো বলে ও আবার ভেলোরে এসছে, সেখানে আসার পরে এরকম একটা ভয়াবহ জিনিস সামনে এসেছে, ওর লিউকোমিয়ার মতো এরকম একটা রোগ আবার ধরা পড়েছে। তো কত ফাইট করবে, আর একটা শরীরই বা আর কত নেবে, কত ট্রিটমেন্ট নেবে, কত পারে একটা শরীর, তারপরে ও বাঁচতে চায় মেয়েটার জন্য বারবার। তখনও দেখেছি ফার্স্ট স্টেজে যখন ধরা পড়েছে ও কিন্তু খুব মনের দিক থেকে শক্ত, ও বলতো আমাকে বাঁচতে হবেই, কিন্তু আজকে না ও কোথাও গিয়ে পাজলড হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে বলে ফেলছে আর পারছি না, আমার শরীর আর নিচ্ছে না, আমি জানি না কি হবে, তবে মেয়েটার জন্য মনে জোর রাখছি। রান্না করার ক্ষমতাটুকুও নেই, যেহেতু ওখানে পুরো ভেলোরেও একা মেয়েকে নিয়ে, বলছে সারাদিন হসপিটাল করে করে বাড়ি আসার পর বলছে আমার আর ইচ্ছে করছে না করতে, তাও মেয়েটার জন্য তো করতে হবে, ফ্যানে ভাত একটু ফুটিয়ে নিচ্ছি, মানে এইভাবে চালাচ্ছে পয়সার জন্য। ও ট্রিটমেন্ট হয়তো আটকে যাবে, এখনও যতটুকু পারছে চেষ্টা করছে। তাই জন্য বলছি একটু ভিডিওগুলো দেখলেই তো হয়, আর তো অন্য কোনোভাবে তোমাদের কাছে সাহায্য চাইনি বোনটির জন্য, শুধু একটু ভিডিওগুলো দেখতে পারি, প্লিজ রিকোয়েস্ট করছি। চলো একটু কৃতিকা হাউসের পূজার পাশে গিয়ে দাঁড়াই। যদিও আমি পূজার কথা আমি আমার অনেক আগে, আমার মনে হয় 2-2.5 মাস আগে একটা কন্ট্রোভার্সি ভিডিওর মারফতই ওর এক্সাম্পলটা এখানে তুলে এনেছিলাম, কিন্তু পার্টিকুলার ওকে নিয়ে আমি আজ পর্যন্ত কোনো ভিডিও করিনি, আজকে প্রথমবার করলাম। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আমার মেসেজটা একটু পৌঁছালাম, আজ থেকে আমিও নিয়মিত ভিউয়ার্স, তোমরাও একটু প্লিজ ওকে ভিউ দিও যাতে ওর রেভিনিউটা আসে, কারণ ওর এখন যা ভিউয়ার্স যা সাবস্ক্রাইবার দেখলাম তাতে আমার মনে হয় ও 5-6 মাস পরে হয়তো লিমিটেড একটা পেমেন্ট পেতে পারে ইউটিউব থেকে, যেটা মিনিমাম $100 না হলে তো পেমেন্ট আসে না। ওর যা ভিউয়ার্স আমার তাই মনে হলো, তো তার মানে ও সোশ্যাল মিডিয়া থেকে ওর কোনো আর্নিংই নেই, সেই কারণেই বলছি। আচ্ছা যাই হোক, এই কথাটা বললাম। আর পূজাকে বলতে চাই, বোন তুমি মনের জোর হারিও না, আমি জানি না আমার ভিডিওটা তোমার চোখের সামনে পড়বে কিনা, তারপরেও বলছি মনের জোর হারিও না, আমরা সবাই আছি। আশা করব ঈশ্বর সব দিক বন্ধ রাখে না, একটা না একটা দরজা খোলাই রাখে, তুমি পারবে, তোমার সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা আছে, আমি জানি, আমি দেখেছি তোমার ভিডিও, তোমার মনের প্রচুর জোর, তো তুমি সেখানে পারবে, তোমার মেয়ের জন্য তোমাকে পারতেই হবে। আর বাকি কিছু যদি ছেড়েও দিই, তোমার ওইটুকু বাচ্চার জন্য তোমায় পারতে হবে, তুমি একদম ভয় পাবে না, তুমি নিজের ওপর নিজের বিশ্বাসটা হারাবে না, বিশ্বাস রাখো, আর আমরা আছি আমার তরফ থেকে। আমি জানি এটাকে কিছু আমি কিছুই করতে পারি, কিছুই করলাম না, তারপরেও যদি এই ভিডিওটার মারফত তোমার কাছে 2টো ভিউয়ার্সও যায়, আমি মনে করব মানুষ হিসাবে, তোমার দিদি হিসাবে হয়তো
কিছুটা হলেও আমি তোমার এই অসময়ে তোমার এই রোগটার জন্য মানুষের কাছে কিছুটা হলেও মেসেজ দিতে পেরেছি, এইটুকুই। আর কিচ্ছু আমি আমার ক্ষমতা নেই, তবে প্রয়োজন হলে অবশ্যই আমি তোমাকে নিয়ে আবারও ভিডিও করব। যাই হোক বন্ধুরা, এই পার্টটা তো আমি ক্লিয়ার করলাম। আজকের ভিডিওটা সত্যি অনেকটা বড় হয়ে যাবে, কি করব বলে, এত কিছু একসাথে মেনশন করতে গেলে বড় হয়েই যায়। এবার আমি আসি বৃষ্টির যে পার্টটা আমি তোমাদের এখানে দিয়েছি। কালকে বৃষ্টিকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, একটাও নেগেটিভ ওয়েতে ভিডিও করিনি, ভিডিও বলিনি, কিন্তু কিছু কিছু ভিউয়ার্সরা আছে বৃষ্টি থাম্বনেলে টাইটেলে আছে মানেই আমাকে গিয়ে নোংরা কমেন্টস করতেই হবে, মানে রীতিমতো থ্রেট বলতে পারো, কমেন্টসের মাধ্যমে করতেই হবে। অনেক আছে, শুধু মানে মহিলারা এই ক্ষেত্রে বেশি করে, আমি দেখেছি মহিলারাই এই ক্ষেত্রে বেশি করে, এমন ভাব করে না তারা যেন তারা বৃষ্টির নিজের লোক, তারা বৃষ্টিকে ধরে ট্রিটমেন্ট করাচ্ছে, আমরা কেউ না। তারাও কিন্তু ভিউয়ার্স, হয়তো একবার গিয়ে ইচ্ছে হলে তারা ভিডিওটা দেখে আসলো, একটা কমেন্টস করে আসলো, প্রে কিন্তু সবাই করছে। তাদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ আমরা করছি এখানে ভিডিওর মারফত, কারণ আমরা তাদের কাছে হাজার হাজার ভিউয়ার্সদেরকে পাঠাচ্ছি, তারা শুধু কিন্তু ভিউয়ার্স, কিন্তু এসে উল্টোপাল্টা কমেন্টস করবেই। সে কমেন্টস মানে কি মারাত্মক হারে কমেন্টস, যেটা দেখলে তোমাদের মাথা আর ঠিক থাকবে না। যাই হোক, কমেন্টস নিয়ে তো অনেক কথাই বলেছি, হ্যাঁ সোশ্যাল মিডিয়া এটা নেগেটিভ থাকবে, নেগেটিভটাকেই বেশি নিতে হবে। আমি আর কমেন্টসে যেতে চাই না, আর কোনো কমেন্টস নিয়ে এখানে কথা বলবো না। এই ভিডিওটাতে হাজার হাজার নেগেটিভ কমেন্টস আসবে, আসুক আসুক, তাতে কিচ্ছু ব্যাপার নেই। আমি নেগেটিভ কমেন্টস যারা করবে তাদেরকে শুধু ধন্যবাদই জানাবো, আর কিছু বলার নেই। তাদের এই নেগেটিভ কমেন্টসের জন্য আমি কৃতজ্ঞ, আর কিছু বলেন নেই। যাই হোক, আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকে বৃষ্টির কিছু অতীত তুলে ধরবো তোমাদের সামনে, যেটা ওরা হাইড করেছে, দুঃখটাকে সামনে এনেছে। আমার জীবনে এটা ঘটেছে, আমার জীবনে ওটা ঘটেছে, কি এমন খারাপ কথা কালকের ভিডিওতে বলেছি। আর ভিউয়ার্সরা কেনই বা এরকম প্রশ্ন করবে না? আজকে যেটা বেচে আমার সবটা চলছে, তাহলে আমি কেন বলবো না যে কি কারণে আমি বেচতে এসেছি? কেন বলবো না? আমি একটা শাড়ি বিক্রি করি, আমার শাড়ির কোয়ালিটি আমাকে বলতে হবে না? তুমি এমনি এমনি নিয়ে নেবে? যেখান থেকে আমি পয়সা পাচ্ছি আমি তাদেরকে জানাবো না আমার রোগটা কি হচ্ছে? এই তো পূজা, কৃতিকা হাউসের পূজার কথা বলে, ও তো সবটা পাই টু পাই বলছে, ও তো হাইট করছে না, ও তো এখান থেকে ইনকামই পায় না, ও তো কোনো এক্সপেক্টই করতে পারে না। আর তোমার চ্যানেলটা, বৃষ্টিকে বলছি, দাঁড়িয়েছে তোমার এই সিম্প্যাথির জন্য, চ্যানেলটা দাঁড়িয়েছে তোমার এই রোগের জন্য। আজকে বলতে বাধ্য হলাম কথাগুলো, বৃষ্টিকে বলে তো লাভ নেই, বলছি প্রীতমকে, তো সেখানে প্রীতমকেও বলছি না। বৃষ্টি প্রীতমের কোনো মাথা ব্যথা নেই, ওরা কোনোদিনও আমার কোনো কিছু রিপ্লাই দেয়নি বা এই নিয়ে ভিডিও করেনি, ওদেরকে বলাটা ভুল। ওরা বলেনি আমাদেরকে নিয়ে ভিডিও করো না। আমি বলছি সেই সব ভিউয়ার্সদেরকে যে আজকে আমরা বৃষ্টি অসুস্থ বলি না, তুমিও গেছো বৃষ্টির চ্যানেলে, তার আগে থেকে নিয়মিত দর্শক কজন ছিল বৃষ্টির? কজন ছিল? যদি 15, 20, 25,000 থাকে, আজকে সেটা 2 লাখের গোড়ায় পৌঁছাচ্ছে। এই জাস্ট এই বলতে পারে 1.5-2 মাসের মধ্যে জিনিসটা হচ্ছে, ভেরি রিসেন্ট 1 মাসের মধ্যে হয়েছে, তাই না? আর সেটা কেন হচ্ছে? আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিকে নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করেছি, সবার কাছে মেসেজ দিতে চেয়েছি বৃষ্টির পাশে দাঁড়াও। ওরা এইভাবে কোনো সবার কাছ থেকে কিছু মানে সাহায্য নিতে চাইছে না সরাসরি, ওরা বলছে আমাদের পাশে থাকো, আমাদেরকে ভালোবাসো, আশীর্বাদ করো, এটাই বলতে চেয়েছি সবার কাছে। ইভেন কালকের ভিডিও তো সেটাই বলেছি। আমাকে চুপ করিয়ে দিয়ে লাভটা কি? তোমাদের ভিউয়ার্সদের বলছি, যারা কিনা আমাকে এসে নোংরা নোংরা কমেন্টস করো, কাজ নেই তো খই ভাজবো আমি, তবু তো আমি খই ভাজছি। তুমি কি করছো? তুমি যদি এতই যদি তোমরা বোঝো যে আমি নিজের ঘর সংসার ফেলে কেন এদের নিয়ে কালচার করছি, তুমি তোমার ঘর সংসার ফেলে কেন আমার ভিডিওতে নোংরা কমেন্টস করছো? তুমিও তো কালচার করছো, তার মানে তুমিও তো কালচার করছো। আরেকটা জিনিস দেখো, বৃষ্টি বাদ দিয়ে তো আমি অনেক ভিডিও করি, বৃষ্টি তো জাস্ট আমার 4-5টা ভিডিওতে, আগে পরে তো আরো, আর বৃষ্টির মাঝখানে আমি অনেক ভিডিও দিই। এইসব কিন্তু যারা কমেন্টস করে সেই সব ভিউয়ার্সরা অন্য কোনো ভিডিওতে আসবে না। এত মানুষের জন্য কথা বলি, এত মানুষের পাশে থাকতে বলি, এরা এত ভালোবাসে বৃষ্টিকে, কই অন্য মানুষের ক্ষেত্রে তো আসো না যার প্রয়োজন সাপোর্টের? সেই সময় দেখবেন একটা কমেন্টস নেই, উকিটুকিও নেই। সেই সময় বৃষ্টিকে দেখলে এদের জ্বলে, বৃষ্টি এদের অন্তরে, হ্যাঁ ভালোবাসতে পারে, অন্তরে মিশে আছে, ভালোবাসি ঠিক আছে, কিন্তু ভালোবাসি মানে এটা নয় যে তাকে নিয়ে কিছু করছে মানেই তাকে গিয়ে আমি ছিঁড়ে খাবো, এটা কখনোই হতে পারে না। আজকে বৃষ্টি সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তাহলে ওকে নিয়ে ভিডিও তো হবেই। আজকে বৃষ্টি অসুস্থ আমরা জানি, কিন্তু আজকে অসুস্থতা 5 মাস ধরে দেখিয়ে যাচ্ছে, আর অসুস্থতা দেখিয়ে লাখ লাখ ভিউজ ওদের ভিডিওতে পড়ছে, অথচ ভিউয়ার্সরা জানতেই পারছে না ওর অ্যাকচুয়ালি কি হয়েছে। আমাকে চুপ করে লাভ নেই, প্রচুর ভিডিও নামছে গো, কেঁচো খুঁড়তে আবার কেউটে বেরিয়ে যাবে।
ঘা খোঁচাচ্ছ না, দুর্গন্ধ বেরোবে। আজকে তোমাদের আমি কিছু অতীত নিয়ে তুলে ধরবো না বন্ধুরা, আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এই যে কথাগুলো এখন আমি তোমাদের সামনে ক্লিয়ার করবো, একটা ইনফরমেশন আমার কাছে আসেনি, আমার ভিউয়ার্সরা আমার সাথে শেয়ার করেনি। আমি একজনের ভিডিও দেখেছি, একটা দিদিভাইয়ের ভিডিও, আমি জাস্ট কয়েক ঘন্টা আগেই দেখেছি। দিদিভাইটা কিছুক্ষণ আগে ভিডিওটা দিয়েছে, তার ভিডিওতে আমি কমেন্টস তো করে এসেছি, আমি নামটা নিলাম না যেহেতু তার কোনো পারমিশন তো আমার কাছে নেই, সেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাকে গিয়ে কমেন্টস করেছে অনেক ভিউয়ার্সরা, তাকে ইনফরমেশন দিয়েছে। আর ভিউয়ার্সরা যখন এখানে ইনফরমেশন দেয় না, সেখানে 100% ঠিকই হয়, দু একটা ক্ষেত্রে হয়তো ভুল হতে পারে, তবে একই কমেন্ট যখন 5-6 জন করে না, তখন বুঝে নিতে হবে যে সেই ইনফরমেশনটা ঠিক। আর আমাদেরকে তো বিশ্বাস করতেই হবে, যদি বিশ্বাস নাই করি তাহলে এই জায়গায় দাঁড়াতে পারবো না। আর তোমরাই বা কেন আমাদেরকে দেখবে, বিশ্বাস করো বলেই তো দেখছো, তাহলে মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করতেই হবে। তা আজকে আমি একা বলিনি যে আমাকে ভিউয়ার্সরা এই কমেন্টসগুলো করেছে যে ওর অ্যাকচুয়ালি কি হয়েছে এটা দেখিয়ে পয়সা আর্ন করছে, আমি একা বলিনি, আমি তো বলেছি, আমি তো এটা নিজে বলিনি, ভিউয়ার্সরা কমেন্টস করেছে এবং তাদেরকে আমি বলেছি, বুঝিয়েছি যে না দেখো ওর রোগটা কোনো রকম ভাবেই ন্যাকামি নয়, সত্যিও অসুস্থ, আমি কোনো খারাপ কথা বলিনি। তাতেই আমাকে এইভাবে এসে বলতে পারো আমার গদ্দার নামেই দিতে চায়। এখানে তো পুরো প্রশ্ন উঠাচ্ছে, এখানে প্রশ্ন তোলা হচ্ছে যে তুমি যতটা দেখাচ্ছ ততটা কি সত্যি? চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, চোখ ছোট হয়ে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছ না, 2-3 সপ্তাহের মধ্যে তুমি সুস্থ হয়ে উঠলে। আমি যদিও কালকে এই পয়েন্টসটা তুলেছিলাম, কিন্তু আমি এত খারাপভাবে বলতে পারিনি, আমি বলেছিলাম ট্রিটমেন্ট চলছে, দিন দিন তো ইমপ্রুভ হবে। কিন্তু সব এই কথাগুলো কিছু কিছু জিনিস আছে মানুষ সব বুঝতে পারে। আজকে ট্রিটমেন্ট হবে, ইমপ্রুভ হবে, ঠিক আছে, একটা রোগ যা কিনা 5 মাসেও সুস্থ হচ্ছে না, অথচ রোগটা খুব ভয়াবহ কিছু, সেটাও তোমরা বলছো না, বলছো সেটা হয়নি। তাহলে আজকে চোখের মতো এরকম একটা রেটিনার সমস্যা, আমার কাছে এই কালকে ভিডিও করার পর আমার কাছে কমেন্টস এসছে যে রেটিনার সমস্যা কি এত তাড়াতাড়ি ঠিক হয়ে যায়? তার তো ওটির দরকার হয়, যার চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, কোথায় ওটি, অথচ দেখতে পাচ্ছে। তো এখানে তোমরা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়ছো, আমরা কিচ্ছু করছি না, ভিডিও তো তোমরাই সব করছো, সবই তোমাদের দেখাতে হবে। কিছু কিছু জিনিস বেরিয়ে আসে, যে কথায় বলে না, ওই আমি কালকেই বলেছি চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। তো সেখানে আজকে খুব বেশি আর কিছু বলতে চাই না এই নিয়ে, যে বৃষ্টির ঠিক কি হয়েছে কেন বলছে না, তোমরা অলরেডি বুঝে গেছো, আর নতুন করে কি বলবো। অতীত নিয়ে যেটা বলতে চাইছিলাম, প্রীতমের সঙ্গে বৃষ্টির বিয়ে হয়েছে, এখানে অনেকেই কমেন্টস করেছিলে যে বৃষ্টির কি আগে ডিভোর্স হয়েছে, অনেকেই করেছো। তো আমার ভিউয়ার্সরাই অনেকে আমাকে জানিয়েছে যে হ্যাঁ ওদের মিউচুয়ালি ডিভোর্স হয়েছে। তারপরে আরও অনেকগুলো পয়েন্টস ওই দিদিভাই ভিডিওতে আমি দেখলাম অনেক ভিউয়ার্সরাই করেছে, 10 বছর ধরে বৃষ্টি এতটাই অত্যাচারিত। আমি কিন্তু দিদিভাই ভিডিও দেখেই এই কথাগুলো তোমাদের বলছি, আমার নিজের কাছে নেওয়া কোনো ইনফরমেশন না, সেটা স্বীকার করতে কোথাও গিয়ে আমার একটুও বাজছে না। যে এই যে অনেকে বলে না ক্রেডিট নিচ্ছ, যে আমাকে বলেছিল তার কোনো এরকম কমেন্টস আমার কাছে আসেইনি। যারা আমাকে যে কমেন্টস করে আমি কিন্তু সেটা এখানে তুলে ধরি যে আমার ভিউয়ার্সটা আমাকে জানিয়েছে, সুতরাং আমি আর তাকেও কিছু বলতে চাই না, যাই হোক যে যেটা ভাবুক। তো আজকে 10 বছর ধরে যখন বৃষ্টির উপরে এতটাই টর্চার হয়েছে, আর বৃষ্টি অষ্টমঙ্গলার থেকে ফিরে আসার পরে যখন বুঝতে পেরেছে একটা ভুল মানুষের সঙ্গে ওর বিয়ে হয়েছে, তারপর বৃষ্টির এরকম অনেক ভিডিও এসছে যে দীঘায় গিয়ে কীভাবে সিগারেটের ছ্যাঁকা টাকা, এগুলো এই সব কথাগুলো দিদিভাই ভিডিওতে তুলে ধরেছে। সেখানে 10টা বছর সেই মানুষটার সঙ্গে থাকলো কী করে? সত্যি কথাই আমি এই কথাগুলো আমার মাথায় আসলেও আমি তুলতে চাইনি, যেহেতু ও অসুস্থ, আমি ভেবেছিলাম ও সুস্থ পরে এগুলো নিয়ে কথা বলাই যাবে, কিন্তু এখন তুলছে ভিউয়ার্সদের মনে অনেক প্রশ্ন এখন, যেহেতু কি হয়েছে না বলে আমি শুধু দেখিয়েই যাচ্ছি বড় বড় কিছু হয়েছে আর প্রচুর কিছু এখান থেকে, আর বাকিটা বললাম না, অনেকেই আমাকে এসে ধান্দাবাজ বলবে। যাই হোক, আর সব থেকে বড় অতীত যেটা বলতে চাই সেটা হলো প্রীতম কিন্তু বৃষ্টির এক্স শ্বশুরবাড়ির সাথে কোনোভাবে রিলেটিভ বলিনি, রিলেটেড, মানে বৃষ্টির এক্স শ্বশুরবাড়ি আর প্রীতমের বাড়ি, নিজের বাড়ি একই জায়গায়। প্রীতমকে কিন্তু বৃষ্টি অবশ্যই চিনতো ওদের অ্যাফেয়ার্স যখন ছিল, এবং চিনতো ওর এক্স শ্বশুরবাড়ির দৌলতেই, আমার কথা নয়, আমি ওই দিদিভাই ভিডিও দেখেই তোমাদেরকে বলছি। আমি জানি আমার অনেক ভিউয়ার্স ওই দিদিভাই ভিডিও দেখো, অলরেডি তোমরা জেনে গেছো, আর যারা জানো না তাদেরকে বললাম দেখো আমি সত্যি মিথ্যা জানি না, এটা অনেকে কমেন্টস করেছে, আর যারা করেছে তারা আশেপাশের লোক। আমি তো দেখলাম দিদিভাই টাইটেলও দিয়েছিল যে বৃষ্টির এক্স হাজবেন্ডের খুব কাছের কেউ জানিয়েছে, এটা বুঝতে পেরেছো? আমি আর কিছু বললাম, কারণ অন্যেরটা এইভাবে বলা তো ঠিক নয়।
তো চ্যানেলটার নামটা আমি বললাম না, যেহেতু আমি দিদিভাইয়ের পারমিশন নিইনি। তো সেখানে আজকে আমার দুঃখ, আমাকে এত অত্যাচার করা হচ্ছে, এগুলো বলতেই পারি। আমরা আমাদের দুঃখের স্টোরিটাই বেশি এখানে শেয়ার করতে চাই, মানুষের মধ্যে যে কষ্টটা ভেতরে আছে সেটা একটু যাতে বাইরে বেরিয়ে আসে। তাহলে এটা কেন বলিনি যে প্রীতমের সাথে আমার রিলেশনটা কি? তার মানে বৃষ্টি তো প্রীতমকে অনেক আগে থেকেই চিনতো, অনেক আগে থেকে। ইভেন এটাও আমি শুনেছি যে বৃষ্টির ছেলে অর্কর অন্নপ্রাশনও নাকি প্রীতম ছিল। আর কিছু বলতে চাই নতুন করে? কারণ আমার কাছে তোমরা যদি কোনো ইনফরমেশন জানা থাকে জানিও, তোমাদের বললাম। আর আমি যেখান থেকে ইনফরমেশন পাই, যেই সব জায়গা থেকে, তারা আমাকে কিছু ইনফরমেশন দিক, আমি তাদেরকেও কিছু জিজ্ঞেস করেছি, তারপরে না নতুন করে আবার এই নিয়ে কথা বলবো। এইটুকু অতীত সম্পর্কে এটুকু বলার ছিল, বললাম। যদিও কোনোটাই আমি জানি না, আমি অ্যাসিওর 1%ও না, কিন্তু এগুলো নিয়ে ভিডিও হচ্ছে, এই কথাগুলো উঠছে, আমাকে থামিয়ে লাভ নেই। সেই ভিউয়ার্সদের বলছি, এই কথাগুলো উঠছে বারবার, একজন নয়, অনেক ক্রিয়েটার এই নিয়ে এখন ভিডিও করছে, অনেককেই। কারণ তোমরা কিছু কিছু স্পেসিফিক ভিউয়ার্স আছে যারা যারা এই ধরনের কমেন্টস করছো না, এখন যারা আমরা চুপ করেছিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ও অসুস্থ, ওর পাশেই দাঁড়াতে হবে, এখন ওর এইসব নিয়ে ঘাটবো কেন, কথা বলার প্রয়োজন নেই, আগেও সুস্থ হোক, সেখানে তোমরা বাধ্য করছো। ওরা কিন্তু কোনোভাবেই নয়, বৃষ্টি আমার কথা বলিনি যে ওরা কোনো খারাপ কথা বলেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নেমে, আমি একবারও বলছি না। শুধু এটুকুই বলছি, তোমরা যারা এই যে নোংরা নোংরা কথা এসে বলে যাও। আর প্রীতমকে শুধু একটা কথাই বলতে চাই, এখানে ট্রিক্স কালকেই বলেছে প্রীতম এডুকেটেড, তো এখানে বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, প্রীতম সেগুলোই হয়তো অ্যাপ্লাই করছে, কিন্তু কতদিন ঘোল খাওয়াতে পারবে দর্শকদের? অসুস্থ তো আমরা জানি, সেটা কোনো রকম ন্যাকামি নেই, বৃষ্টি অসুস্থ, তবে যেভাবে তুলে ধরছো, তুলে ধরেই যখন ইনকাম করছো, তাহলে রোগটা কি বলে দিতেই পারে। তুমি আমাকে, আমি কালকে ভিডিও করেছি, আমাকে একজন বলেছিল, আমি যখন বলেছিলাম যে প্রীতম বলেছে বৃষ্টির বাবা মা জানে না, তখন সে বলেছে কে প্রীতম কখনোই বলেনি বৃষ্টির বাবা মা জানে না। আমাকে তোমরাও কমেন্টস করেছো, তোমরা সেই ভিডিও দেখেছো, প্রীতম বলেছে বৃষ্টির বাবা মা জানে না। প্রয়োজন হলে আমি এখানে ভিডিওটা অ্যাডও করে দিতে পারি, কিন্তু তাতে হয়তো আমাকে কপিরাইট দিতে পারে, কারণ যেহেতু ভিডিওটা ওদের, আমি ডাউনলোড করে রেখেছি ভিডিওটাকে আমি ডাউনলোড করে রেখেছি। আর এই কথাটা শুধু আমার একার কথা নয়, আজকে আমি দেখলাম অনেক ক্রিয়েটার একই টপিকস নিয়ে ভিডিও নামিয়েছে। প্রীতম এই কথা বলেছে, প্রীতম এই কথা বলেছে। এটা কি হতে পারে? যার মেয়ে অসুস্থ, যারা গেল মেয়ের সঙ্গে ট্রিটমেন্ট করাতে চেন্নাইতে, ডাক্তার কি বলেছে, মেয়ের ঠিক কি হয়েছে জানে না, শুধু প্রীতম একা জানে, শুধু প্রীতম একা জানে। যতক্ষণ পর্যন্ত মনে হয়েছে ওরা সত্যি সত্যি এখানে পজিটিভ দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব ভালো কথা বলেছি, ইভেন কালকে পর্যন্তও বলেছি। তোমরা বাধ্য করেছো আজকে এই কথাগুলো বলতে, নাহলে এই মুহূর্তে এসব এই কথাগুলো ওদের সম্পর্কে বলতাম না, হয়তো আরও সময় নিতাম। আর এখন একটু এক্সট্রিমই হয়ে যাচ্ছে, যেটা হয়তো ভিউয়ার্সরাও নিতে পারছে না, জানি না। যাই হোক, ভিউয়ার্সটা পাশে থাকুক, ও সুস্থ হয়ে যাক, এটাই চাই। সবসময় ঈশ্বরের কাছে কামনা করি বৃষ্টি সুস্থ হয়ে যাক, সব সময় কামনা করি। কোনো শত্রু নয় বৃষ্টি, আমার কোনো শত্রু নয়, মেয়েটা ভালো থাক। জীবনে অনেক কিছু আমাদের হতেই পারে, আপ ডাউন থাকতেই পারে, সেখান থেকে সার্ভাইভ করে আমি একটা ভালো জীবনে এসেছি, ভালো লাইফ পার্টনার পেয়েছি, ভালো থাকি। তবে আমি শুধু এইটুকুই বলতে চাইছি, আমি যদি আমার অতীতটাকে এখানে তুলে এনেই মানুষের সামনে আসবো মনে করি, তাহলে বোধহয় পুরো অতীতটাই দেওয়া উচিত। প্রীতমকে ভালোবেসে বিয়ে করেছে, ভালো মানুষ এসছে, ও প্রীতমের সঙ্গে ওর লাভ স্টোরিটা সেভাবে এখনো দেয়নি, হয়তো এটা রেখেছে এর মধ্যে অসুস্থ হয়ে গেছে, দিতে পারতো। তবে আমার মনে হয় না এইভাবে ডিটেলসে দিত, আর দিয়ে দেওয়াটা উচিত ছিল, তাহলে হয়তো এইভাবে ওদেরকে নিয়ে ঘাটাঘাটি হতো না। যেগুলো আজকে বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়া, আমার একটা জায়গা না, বললাম না, কিছুই আটকে রাখা যায় না, পুরো পৃথিবীটা এক সোশ্যাল মিডিয়ার মারফত। তো এই যে জিনিসগুলো বেরিয়ে আসছে, প্রীতমের সাথে পরিচয় কিভাবে, এক্স আর প্রীতম কিভাবে রিলেটেড, এইগুলো বোধহয় এখানে আর এইভাবে তোলা হতো না। কারণ বৃষ্টি 5 মাস ধরে অসুস্থ, তার আগেও অনেকগুলো মাস প্রীতমের সাথে সংসার করেছে, তখনই যদি কিছুটা ক্লিয়ার করে দিত, আজকে ওরা নিজেদের জায়গায় ক্লিয়ার থাকতো, আমার তাই মনে হয়েছে। যাই হোক, আমার ইনফরমেশন কেমন লাগলো জানিও। আর বারবার বলছি, বৃষ্টির ইনফরমেশনটা আমার কাছে আসেনি, কিন্তু আমি দিদিভাইয়ের চ্যানেলে ভিডিও দেখেছি, দেখেই বললাম, তাই এখানে আমার কোনো ক্রেডিট নেই। বারবার বলছি, আমার কোনো ক্রেডিট নেই। আর ভিডিও শেষ করার আগে বলতে চাই, প্লিজ তোমরা কৃতিকা হাউসের পূজার পাশে থেকো, চ্যানেলটা ট্যাগ করে দিয়েছি, প্লিজ ওর পাশে থেকো। আর কিছু বলার নেই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই রাখছি।